বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। শিল্পী ও সংসদ সদস্য বিরুদ্ধে ভারতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সময় দেওয়া দরকার, আমি সময়টা দিতে পারতেছি না। তো তখন আমার মনে হইলো যে যেহেতু সময় দিতে পারতেছি না, এখানে বসে বসে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেওয়াটা আমার কাছে অনৈতিক মনে হচ্ছে। আর আমি যেহেতু মানুষের অন্যায়ের কথা বলি, ন্যায়ের কথা বলি, সুতরাং আমার জায়গাটা তো আগে ক্লিন থাকা, পরিষ্কার থাকা জরুরি। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এটা একটা রাষ্ট্রীয় বড় প্রতিষ্ঠান, ঐতিহাসিক প্রতিষ্ঠান, এখানে আরও লোকজনের কাজ করার সুযোগ হবে। আমি যদি চলে আসি এবং পদত্যাগ করলেন কি কারণে? অনেকদিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে, ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবক এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। প্রিয় দর্শক, ব্যারিস্টার সাইদুল হক সুমনের আপডেটেড নিউজ জানতে আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বর্তমান রানিং এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের আপডেট নিউজ দেখে আসি। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে। এরপরও আমি শুনছি যে আমি হলাম গিয়ে ইউটিউবার, ফেসবুক করি। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিলনি। টাকা গেল কই? কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও, আমি শান্তি পাইমু। তোমরা খালি একটু ধৈর্য ধরো, মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে, খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতাজ তো আইছে না এখনো। গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতাজ আনো, তা আনন্দ লাগতো না? খালি খেলা শুরু হইছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাবো, এইদিকে যাবো, যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হইছে, জায়গা বেচছ না, আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জাগার দাম বাড়বো, আমি এমপি হইবার পরে, আর ফুইরেন্টেরও দাম বাড়বো, বিয়া নিতে বুঝা ওইটা নেওয়ান লাগবো। উনায় মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনারা একটা উদাহরণ দেখাইতাম চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে। এরপরও আমি শুনছি যে আমি হলাম গিয়ে ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানেন? আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি ভারমু? এইদিকে সরো, সরো, দিকে সরো। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এই ওরবে, এরা যে ক্যামেরা করে, এরা আমারে ভালোবাসা করে না। এরা ক্যামেরা ভিডিও করলে এরা টাকা পায়।
ডলার ডলার দেখায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, এই তোমরা সরো না এখান থেকে, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মঘট ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ পরে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন। তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে, তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা পাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা। তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাইসা উঠছে, যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নিবে। শুনেন, মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইমু খালি। তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ ইটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিলনি। টাকা গেল কই? হ্যাঁ, আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতাম পারি, অত টাকা আনতাম পারি, আপনারা আশ্চর্য হইবে। গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি গিয়া কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনে রইব? আপনি জানেন না আমি সৎ মানুষ, আমি টাকা খাই না। হয় ঠিক আছে, যাই নাই ডাক্তার না কইল যে তাইনে 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দাও। ওই আজকাল সিটি আইতেছে 1 কোটির। এর আগে আমারে দিয়া দিছ না আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের খাস। আমি এখন দেখি টাকা খরচ কইরা কুল ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার ডর লাগে যে টাকা দিলে নি আগের তাল ধরে, আমারও বিদায় দিবা না নি। কারণ আমি জানি এর লেগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইমু। পর্যটন নগরী বানাইতাম এইখানে, সামান্য জায়গা দাঁড় ফেলাই দিছি, জায়গা জঞ্জায় জায়গা হইল ভাঙ্গা জায়গা, এটা চাই না বুঝি আমরা এই জায়গার কিছু প্রেশার ট্যাকেল বই, এটা স্বাভাবিক। ফুটবল খেলায় এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কোনটা যাবেন নেই। আপনার উপরে যদি রহমত না থাকে আপনি চিন্তা না, এটা রহমত থাকতো। আমি এমপি হইবার বলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 2-3 জন এরা চিনে উঠছে, এরা মনে করছে আরে এমপি আর কি যাবে।
একাডেমির 2 প্লেয়ার জীবনে যেটা আমি চিন্তা করছি না, এরা এখানের মধ্যে বাজারে এক নিরীহ গুলা ভাইয়া মাথা ফেলেছে ভাইয়া। এই যে বিশাল ওই কোনার খেলছে, এর সামান্য শারীরিক ভাবে একটা প্রেশার দিছে, এ বলে কিতা আছে উঠতে গিয়ে সরাসরি এনে লাগতেছে। এটা কোন ভদ্রলোকের খেলা হইতে পারে? বাইরের ম্যাচে কিতা হইব, বলবো যে সোনারঘাট গেছিলাম ফাউল সহ্য করতে পারে না, গিয়ে সরাসরি লাত মারে। সরাসরি লাত মারলে সরাসরি লাল কাটে আমি রাখ, আমরা ভাবছি না হইতাম আমরা নেওয়াই মনে করে চেষ্টা করবো। মনে হয় আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবো। আমি কি মনে করো এমপি এমনি গেছি, আমি দাঁড়াইছি আর আপনারা পড়তে লাইছেন এমপি গেছি না, 49টা ব্রিজ বানাইছি, 37,000 গাছের চারা লাগাইছি, আম খাইয়া মানুষের দোয়া করছে, এরপরে এমপি আমি না। এত বড় বড় মানুষ আমি পড়াশোনা করতাম পারি, এই আরম্ভ গেছি মনে করো আমরা এই একাডেমির অবনতি। আমি কেন মার খাইছি জানেননি? এর দ্বারা আমি কেন মার খাইছি ইগো আল্লাহ আমার বুঝাই দিছ যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে, তুই খেলা আইয়া খেলা পুলিশের দ্বারা দিলে না, তুই নেতা হিসাবে ব্যক্ত, এর লাগে আল্লাহ আমার দেখাইছ কেন আমাদের খনি খাওয়াই আমার চুপ কাটাই দিল। খেলা আমি করতে পারতাম না, আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বুঝে দিচ্ছে, আমি ঠিক মতো আমি লুক ফাটাইয়া মাছ চাইছি, বিচারের ডেট দেওয়াইছি, ওই যে ভাই যারা যেমনি পেশার হইলে ভালো হইব এমনি বিচার হয়ে যাও। তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে যে আমার বেটার ভাব বাদ পাল ধরুন যে আমি আমার গুণাবান্যে বুঝাইয়া তুলতাম পারছি না, এর লাগে আজকে বেঞ্চত করছেন আমার ঘরের সামনে নাই। হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্চত নাই, কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেঞ্চত হয়েছি নি, এটার থেকে শিক্ষা নেওয়া দরকার। মনে রাখতে হয় মস্তান কোনদিন সম্মানিত হয় না। ওই যে আমার বাড়িতে মস্তানি আরম্ভ করে দিচ্ছেন, আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে 2 জনে মাথা ফাটাইছেন, এই 2 জন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোন খেলা ওনাদের খেলা খেলবেন না। এই মাঠে যে বিশাল উনি লাঠি দিচ্ছেন সরাসরি, উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না। আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে, আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে, আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে আইন খরচ করি। এইখানে 2টা প্লেয়ার বিকেএসপিতে চান্স পাইছে, এরা শরীরের অবস্থা ঠিক করে, এরা আমি বাড়ির থেকে অনাহারে অর্ধাহারে টাকাইয়াছি, আমি আমার বাসার টাকা দিলাম। এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা করে একদিন জাতীয় দলে খেলবো। আমি এত চেষ্টা করি আর আমার মুখে মাথা বাড়ে আগে বেড়া বিরাট মস্তান বুঝে আছে। জীবনের যেটা আমি ঘৃণা করি, জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া, হৃদয় জয় করতে হয় মানুষের গুণানি করিয়া। সুনারঘাটে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোন মস্তানি আমি এলাও করতাম না। ওই আমারে মারবা, ওই আমি মারবো, তাও সুনারঘাটের মাঝে আমারে মাইয়া এরপরে মানুষের কাছে জুলুম করতে না। আপনি যেই হন কোন ধরনের জুলুম চলবে না। আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সোনারঘাটে যদি কোন জুলুম হয়, সে যদি দাবি করেছে ব্যারিস্টারের লোক, আমি আবারও হইয়া দিতেছে জুলুম হইলে ব্যারিস্টারের লোক দাবি করলে এরা আগে যেন এফআইআর হইয়ার জন্য পাঠাইবে। আমি আপনার সঙ্গে কথা বলছি, ওনার কি তার সিগন্যাল না বুঝলে মাই খাইবা। ওই আমি আজকে খনি খাই ওই বুঝতে পারছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক, নাইলে কিন্তু মাই খাইবা। আমি এরপর আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর হস্তে আমি মাপ চাই। আমরা আজকে ভালো খেলতে পারছি না, আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না। আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে। একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন, এরাম যে এমপি আমার জানা মতে অনেকে হয়ে তাদের দেখছই না। এরা
অনাহারে অর্ধারে থাকিয়া আজকে কি বানাইছে। আর আপনারা নাকি আমাদের মাঠও বইয়া যে হাতে পয়সা দেয় টাকার থেকে 2 লাখ কোচ আনছে, নিজে মাঠও থেকে মাইল খায়, এর বড় শৈল হারে তুলে না। বুঝছেন না আপনি সোনারের জায়গায় যা জৈনদের গুণানো দামে দিয়ে গতবার এবার বন্যার বেশিরভাগ বাড়ি ঘরেরা পানি নিছে। আমরা পানি উঠছিনি, আমরা তো আসি বালা বলাই লাগই ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এর জীবনে সফল হয়। আজকে জৈনদের মানুষের যখন এরা কিভাবে আসলো যুদ্ধ করার মানসিকতা এরা সোনারঘাটের মতো জায়গা একদিন আমরা এরা দাঁড়াইতে পারছি না। যদিও এখানে কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে, কিন্তু তাও তো আমরাও তো ফল আসতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উল্টা হয়ে আছে নি কেন হাইটা করবাই ওই এরার মতো মাথা ফাটাইবাই জীবনে। এরারে কিতাব নাই যারা আরেক বেটার নিয়ে মারে এরা কিতা আর মস্তানের জায়গা হইব নি আমাদের কেন যে হইল এটা 15 লোকের রাখা। আপনারা বুঝাই গেল 360 জন আউলিয়ার 120 জন দাবি করা এখানে আসুন। এই মুরাদপুর মাজারে এত আউলিয়ার জায়গা, আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন সৈয়দকে আপনারা নির্বাচিত করছেন। এরপরে কেন যদি মানুষ কোনো কারণে লাভ খাইয়া যায় আল্লাহ সইটা না যে তোমরা সৈয়দ যে তোমরা নেতা বানাইয়া বুঝি তোমরা ইটা বানাইতেছ। আমি আপনারা কাছে লজ্জিত, আশা করি আরো ভালো খেলা উপহার দিব। আর গাছের চারার লাগিয়া আমার আরো চারা আইতেছে, আপনারা আমার যদি কেউ বাগান করুন 50টা 100টা বাগান করবা, আমার যদি জায়গা দেখায় আমি আপনারা ওই বগুড়ার আমের চারা দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবা। রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট, আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা। আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দতে মিনিমাম এখন 30টা রাস্তার ঘাট চলতেছে, 500 মিটার 1000 মিটার 1500 মিটার করে ঘাট চলতেছে। আপনারা লিঙ্ক দিবা, আপনারা লোকের দোয়া এবং শুভকামনা রইল। আপনারা লেগে বাচ্চারা পড়াশোনা করবাই। আর একটা ভালো খবর আছে, 5 লাখ টাকার বল কিনা হইতেছে। কয় লাখ টাকা? সরকারি ভাবে এই প্রথম আমি আলাদা ভাবে তদবির করছি আমার ফুটবলারের লেগে। এলজিবির টাকার থেকে বাঙ্গাইনা 5 লাখ টাকার ফুটবল, মাধবপুরে 12 লাখ টাকার ফুটবল। কত টাকা? ওখান থেকে খেললে ঘুমাই যায় না, তা আগে এমপি আসিল না, তা বল আইল না খেলে। হ্যাঁ 5 লাখ টাকার বল আইছে আমার কাছে এখন অলরেডি 100 বল আছে। কত বল আছে? 100 আছে। এখন আমি এটা যাদের যাদের মাধ্যমে দিলে গড়ে গড়ে পৌঁছাইব এটা আমি নিশ্চিত করব। 5 লাখ টাকার বল। আর আমি এখন সিদ্ধান্ত নিছি যত বরাদ্দ আইব তার মধ্যে অন্তত 10% খালি খেলাধুলার সামগ্রী লেগে থাকবো। ওই ক্রিকেট না হয় ফুটবল কোনো কিছু লেগে থাকবো। আমি আপনাদের কিতাব বলতাম যে এটা খরচ করতে করতে আমি খাওয়াই দিয়েছি এ করতে হয় শেষ আর হয় না সেটা। আল্লাহ গত 4 দিনের 1.5 কোটি টাকা পাঠাচ্ছি। আমি তো বৈধভাবে বাড়তে গিয়ে আমার জানের উঠে লাগতে থাকি। কয়টা জিনিস আমার শিওর করার লাগে যে রাস্তা বাংলা ঠিক আছে কিনা, যাদের দিলাম তাই ভাবটা মারতাছেন কিনা, তাই 1 নম্বর ইটের জায়গা 2 নম্বর মারতাছেন কিনা আমার রিপোর্টেও লাগে। যারে খাবো লাগাই তাই না ভিসিটা একলা গোয়েন্দা লাগাই দিই। যদি তাই ভাবটা মারেন পরের বার থেকে আউট আউট। যদি পাড়া বলেন থাকে বুকের মধ্যে বিশ্বাস থাকে সুমন ভাই আমি টাকা মারতাম না, আপনি আমার কাম দেন নাম দেখাই আমার বাড়ি, আপনি আমার বিরুদ্ধে দল বললে অসুবিধা নাই, আপনি দেখা দল করেন অসুবিধা নাই। আপনি যদি সত্যিকার অর্থে করেন সুমন ভাই আপনার টাকা আমি মারতাম না, আমি আপনাদের দেখা বলাইব কথা দিতেছে। আমি নিজে বানাইতাম না, 2 নম্বরে বেচার খেলে করবার দিতাম।
আমরা দোয়া করবেন আমাদের সময় কিছু গা বারান্দার ভাই একটা পাশে সাঁতার প্রতিযোগিতা দেরি ঈদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা। ওই ঈদের সবাই ঈদের দাওয়াত ঈদের শুভেচ্ছা আর ঈদের দিন রাত্রে কে পদত্যাগ করলেন কি কারণে? অনেকদিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে। ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি। ধরেন নুসরাতের মামলা, অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম, তো এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না। তো আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি, আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নেই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার মনে হয় অনেক। অন্য কোনো বিকল্প ছিল কিনা? না, আর কোনো বিকল্প দেখেন, আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি, যেগুলো সামাজিক কাজ, এগুলো যেহেতু আনন্দ পাচ্ছি, তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি, যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে, এই কাজে আমি সময় দিতে চাই। কি ধরনের আরো কি কি কাজ কোন দিকে যেমন বাড়াতে ধরেন চান যেখানে আপনি? নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে, আওয়াজ থাকবে, এখানে আমি দাঁড়াইতে চাই। আমি একজন ব্যারিস্টার হিসাবে, ধরেন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না, বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি, এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াইতে চাই। অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান, ঘটনা কি সত্য? না, আপনি দেখেন, সেবা, রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য, তাই এমনি যদি আমি সেবা করতে পারি, এটা কি রাজনীতি না? আপনি যত ভালো ভালো ফরম্যাটে সেবা করতে পারবেন, আমি মনে করি এটা হবে তরুণদের জন্য। আমি যদি ভালো কাজ করে যেতে পারি, যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি, আমাকে অনেকেই ফলো করেন, আমি যদি সেবা করতে পারি, এরকম একটা জিনিস তৈরি, মানে উদাহরণ তৈরি করতে পারি, অনেক ইয়াং মানুষ আসবে, এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা আমার জীবনে। মানুষের সেবা করার কথা বলেই এদেশে সবাই রাজনীতি করে, জনসেবা করার কথা বলেই রাজনীতি করে, তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না? মানে আমি দেখেন, আমি সেবাইটা করি না, এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায়, এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে? রাজনীতি করবেন কিনা, আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছেন। রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস, এটাকে এখন রাজনীতি করা মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এই জন্য রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে। আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই। তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না? মানে সক্রিয়তা বলতে কি বোঝায়? আমি শুধু পুরাটাই সেবা করতে চাই। এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ, এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন, কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন, রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না? না, পদত্যাগ করার সেবাই কারণ? করতেছি, সেবাই তো রাজনীতি। আমি মনে করি রাজনীতি করার জন্য সেবা না, সেবাই তো রাজনীতি হওয়া উচিত। আরেকটা বিষয় যে অনেকেই বলছেন, কানাঘুষা করেন যে ট্রাইব্যুনালে কিছু বিতর্ক তৈরি হয়েছে, এই কারণে হয়তো আপনি এখান থেকে সরে গেছেন, তেমন কিছু কিনা? না, একদম না ভাই, একদম না। কারণ আমার নিজের ব্যক্তিকে আমার সেভ করা লাগে এই কারণে, কারণ আমাকে অনেক ইয়াং মানুষরা ফলো করে। তা আমি নিজেই যদি উদাহরণ তৈরি করতে না পারি রেজিগনেশনের, যে জায়গায় আমি ঠিকভাবে সেবা দিতে পারতেছি না, আমি যেই হই না কেন, আমি তো রাষ্ট্রের টাকা এইভাবে অনৈতিকভাবে আমি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিতে পারি না, এটা আমার জন্য তো অনৈতিক হয়। তো যেখানে আমি নিজে বুঝতেছি যে অনৈতিক, এখানে তো আমার থাকাটা একদম ঠিক হবে না। একটা বিষয় যে সোশ্যাল প্ল্যাটফর্ম অনেকেই ব্যবহার করছেন, সোশ্যাল প্ল্যাটফর্ম কি জনসেবার জন্য বেশি প্রযোজ্য নাকি অন্য মাধ্যমগুলো বেশি আমি মনে শক্তিশালী? করি ইদানিং কালে সোশ্যাল প্ল্যাটফর্মটা যদি আপনি পজিটিভলি ব্যবহার করতে পারেন, অনেক বেশি সেবা করতে পারবেন আপনি মানুষের। আবার তো অনেকে গুজবের জন্য এটাকে অনেকভাবে না, ব্যবহার আপনি করে। তো যে কোনো জিনিসই পজিটিভ নেগেটিভলি ব্যবহার করতে পারেন, তবে সোশ্যাল নেটওয়ার্কিংকে আপনি চাইলে এখন অনেক দূর নিয়ে যেতে পারবেন পজিটিভলি। আপনার যে ফলোয়ার গ্রুপ সেটি শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও আছে, কিন্তু আপনাকে আমরা দেখছি যে আপনি আপনার যে এলাকা, সেই এলাকাতে আপনি অনেক সময় দেন। যতটুকু আমরা জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যেও প্রতি সপ্তাহে সেখানে যান। সেখানে আপনার লক্ষ্যটা কি? এলাকায় কি করতে চান আসলে? এলাকার লক্ষ্যটা হচ্ছে কি, দেখেন আমার জন্মস্থান তো আমার এলাকা, তো জন্মস্থানের প্রতি ঋণ যেটা আছে, আমি যেখানে জন্মাইছি, এখানে স্কুল ব্যবহার করছি, এখানের মাটি, এখানের পানি ব্যবহার করছি করে আজকে এই জায়গায় আসছি, তো এদের প্রতি যে আমার মানে ঋণ, এই ঋণ পরিশোধ করার জন্য তো আমার কোনো নেতা হওয়া লাগবে না। এই ঋণ পরিশোধ করার জন্য তো আমার কোনো কিছু হলে তারপরে আমি ঋণ পরিশোধ করবো, এটা আমি বিশ্বাস করি না। জীবনের যে পর্যায়ে থাকি আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এই জন্যই আমার এলাকার প্রতি অনেক বেশি টান। আমেরিকার সিটিজেন কি হয়ে গেছেন? না, আমি আমেরিকার সিটিজেন হচ্ছি না, আর কখনো হবও না। আমি মনে করি যে বাংলাদেশে আমাদের যে সুযোগটুকু আমাদের দিয়ে আজকে বাংলাদেশে এই জায়গায় নিয়ে আসছে, আমি পরিপূর্ণভাবে বাংলাদেশকে এটা ফেরত দিতে চাই। আমি বিদেশে যাওয়ার প্রশ্ন যদি আসে, এটা হচ্ছে কি, যদি আমাকে
তাড়াই দেওয়া হয়, আমাকে বাধ্য করা হয়, একমাত্র তখন ছাড়া আমার দেশের মাটি ছাড়া আমি কোথাও যাচ্ছি না। আপনার একটা ভিডিও দেখলাম, মাত্র 1 সপ্তাহে 1 কোটির উপরে ভিউ হয়েছে। কি প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি কিন্তু ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তাকে সবাই চিনে থাকে। বর্তমান তিনি রানিং এমপি এবং জাতীয় সংসদ সদস্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত নির্বাচনে তিনি একজন এমপির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি দাঁড়িয়েছিল। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোটে তিনি এগিয়ে রয়েছিল এবং সেখানে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমরা জানি যে এমপি হওয়ার আগে থেকেই তিনি বিভিন্ন দুর্নীতি, অসহায় এবং গরিব মানুষকে যারা নির্যাতন করে দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এমপি হওয়ার পর থেকে তিনি জাতীয় সংসদে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরে। তখন থেকে কিন্তু তার যে আসলে বিরোধী পার্টি, আসলে নিজের দলের লোকজন যারা দুর্নীতি করে তাদের কথাও কিন্তু তিনি সেখানে তুলে ধরেন, এবং এই কারণেই কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমনের শত্রু অনেক বেড়ে গিয়েছে এবং তার শত্রুতা প্রচুর বেড়ে যাওয়ার কারণেই কিন্তু তিনি নিজেই বলেছেন যে তার জীবন হুমকির মুখে রয়েছে, কেননা তারপর শত্রু বেড়ে গিয়েছে। দেশে বিদেশে সকল মানুষই এখন তার শত্রু হয়ে গেছে, কারণ সকল মানুষের গোমর, যারা দুর্নীতি করে, দুর্নীতিবাজ, তাদের গোমর কিন্তু তিনি ফাঁস করে। আপনারা জানেন যে কিছুদিন আগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গোমর কিন্তু তিনি ফাঁস করেছেন, এবং তার যে কেসের কারণেই কিন্তু দুদক বেনজিরের যে তদন্ত, এই তদন্তটি শুরু করেন। এর আগে কিন্তু তদন্ত করা শুরু হয়নি। মূলত ব্যারিস্টার সাইদুল হক সুমন যখন দুদককে চিঠি দেয় যে বেনজির আহমেদের বিষয়গুলো কেন তদন্ত করা হচ্ছে না, কালের কণ্ঠ যে রিপোর্টটি করলো যে বেনজিরের ঘরে আলাদিনের চারাক, সেখানে শত শত বিঘা সম্পত্তি, অর্থ সহ দেশে বিদেশে বাড়ি, গরিব অসহায় মানুষের কাছ থেকে তাদের যে সম্বল, ক্ষেতগুলো, জমিগুলো, সেইগুলো দখল করেছে নামে বেনামে, স্ত্রী নামের, কন্যাদের নামে এবং নিজের নামে, এইগুলোর কেন বিচার হচ্ছে না? ঠিক তখন থেকেই কিন্তু দুদক মাঠে নামে হাইকোর্টের নির্দেশ, এবং দুদকের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে বেনজির আহমেদের পরিস্থিতি কিন্তু ভালো না, তিনি কিন্তু দেশ থেকে পলাতক। ঠিক এইভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমন সবসময় প্রতিবাদমূলক ভিডিও করে, প্রতিবাদমূলক কথাবার্তা বলার কারণেই তার শত্রুতা বেড়ে গিয়েছে। দর্শক, ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।